আমি অন্য রুমে আলাদা একলা ঘুমাইতাম। আমার বাবা প্রকাশ করতে পারতেছি না এমন জায়গায় হাত দিত। আমি আমার দুই ভাইয়া যেরকম চরিত্র স্বভাব দেখছি সেরকম যদি আমার বাবা থেকে থাকে, ভাইয়ারা নিজেদের চরিত্র ঢাকার জন্য আমার চরিত্র খারাপ করে দেয়। তোমার ভাইরাই তো বলছে তোমার চরিত্র ভালো না। আপনি আমাদের এখানে এসেছেন এবং আপনি যেটা দাবি করছেন যে আপনি আপনার পরিচয় জানেন না। জি, একটা মানুষ এত বছর যাবত পরিচয় জানে না। আপনি আমাকে একটু বলবেন আপনার পুরো নামটা? আমার নাম আমিনা আক্তার মিনা। আচ্ছা, আপনার বয়স? এই মুহূর্তে বয়স 40 বছর চলে। আচ্ছা, আমি যখন অনেক ছোট ছিলাম আর কি, আমার কোথা থেকে কিভাবে আনছে তা আমি জানি না, কিন্তু একজন অতিরিক্ত সচিব, ওনার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া মরিচাকান্দি গ্রাম, ওনার 2 ছেলে 1 মেয়ে, তো উনি আমাকে আর কি পালক হিসাবে আনছে। তো আনছে যখন ওনারাই আমাকে আর কি, এতটুকু আমার মনে আছে যে ওনার 2 ছেলে যে মেয়ে, বলতো এই মানে ওকে ভাইয়া, ভাইয়া বড় ভাইয়া ছোট ভাইয়া, ওনারে আব্বা, ওনার ওয়াইফ আম্মা, ওনারা আমার পালে। তো ওনার কাছে বড় হয়েছি যখন, ওনারা পালক হিসাবে আনলেও কিন্তু নিজের মেয়ে হিসাবে বলে ঠিকই, কিন্তু কখনো ওই রকম আমি পাই নাই। কারণ কি, ছোটকাল থেকে অনেক টর্চার করছে। আম্মা বলেন, আম্মা ভাইয়ারা, আব্বাও প্রায় সময় মারছে, কারণ অকারণ বলেন, থাকলেও মারছে, না থাকলেও মারছে। আচ্ছা, প্রচুর একটু মারছে। থামিয়ে দিই। আপনি যাকে বাবা মা হিসেবে জি। চেনেন, তখন ছোটবেলায় তো জানতেন তারাই আপনার বাবা তারাই মা? আমার না, ছোটকাল থেকে জানতাম, এতিমখানা থেকে আনছে। একদম বাচ্চাকাল না, থেকেই একদম শুনেছেন? বাচ্চাকাল, তো ওই বয়সটা যখন, তখন এতিমখানা থেকে আনছে না, তারাই আমার বাবা মা। বাবা মা জানি তারাই আমার বাবা মা, কিন্তু যে এতিমখানা থেকে আনছে বা পালক আনছে এই সম্পর্কে আমি কিছু জানি না। যখন মনে করেন 8-10 বছর বয়স, তখন আমি একজন কাজের লোকের কাছে আর কি প্রথম জানতে পারি যে মহিলা বলতেছে একদিন যে তোর তো পালক আনছে, এতিমখানা থেকে আনছে ওনারা। কাজের এতিমখানা থেকে মহিলা কি পালক। করে জানো? আমি তা বলতে পারবো না, হয়তো শুনছে জানছে এর জন্যই বলছে যে তোর এতিমখানা থেকে আনছে। তো একদিন হঠাৎ আমি প্রশ্ন করি যে আম্মা আমার মা কে? কারণ ওনার কাছে যখন এরকম অত্যাচার হইতো, আমার উপরে নির্যাতন হইতো, তখন কিন্তু প্রায় সময় আমার মন চাইতো যে আমার মার মুখটা একটু দেখি, কে আমার এখান থেকে বাঁচাইতে পারে। আমার মা হইলে হয়তো আমি, তো উনি আমার বললো কি, মানে অনেকটা কান্না কান্না ভাবে হয়ে গেল যে আমি তো তোর মা, তোর আবার মা লাগে? আবার এমন প্রশ্ন করছি যে আম্মা আমার যে এতিমখানা থেকে আনছেন, তাহলে কোন এতিমখানা থেকে আনছেন, এটা কোথায়? আম্মা কখনো স্বীকার করে নাই। এইভাবে কিন্তু প্রায় সময় প্রশ্ন করছে। আমি কিন্তু এতটা কিন্তু গুরুত্ব দিতে পারি নাই বা এতটা জোরও দিতে পারি না, কারণ ভয় পাইতাম না জানি মার দেয় আবার। এই যে মার দেওয়ার কথাগুলো বলছেন, জি, ছোটবেলা থেকে আপনার যখন বুঝতে শিখেছেন, তখন আমি থেকে? বলবো যে ওনারা যখন থেকে আমার নিছে তখন থেকেই। একদিন আমার মনে আছে আম্মা কোথায় যাবে, আম্মার সাথে আমায় নিয়ে যাবে, আব্বা কি নাই করছে নাকি জানি না, কি কারণে আমার মানে আম্মা না আব্বা এটা আমি খেয়াল করতে পারতেছি না, এতটুকু আমার মনে আছে চুলের মুঠি যেভাবে ধরছিল ওইভাবে হাতের সাথে চুল ছিঁড়ে চলে আসছিল। মানে আব্বা আম্মা বলেন যে কোনো একটা তর্কতর্কি লাগলে এই কথা নিয়ে হয়তো কথা কাটাকাটি হইলো, আমার সাথেই আম্মা রাগ দেখাইতো বেশি। যখন মায়ের শুরু করতো, আমার এখানে একটা দাগ দেখতেছেন, এই পাশের দাগ যেটা দেখেন, আমার হাতে লাঠি ছিল, লাঠির আগে একটা তার কাটা ছিল, সেই তার কাটা দিয়ে মানে লাঠি দিয়ে মারতেছিল, তো এই তার কাটা ঢুকে গেছে। কারণগুলো কি ছিল? আমি হয়তো দুষ্টামি করতাম, সেটা আমি নিজেও জানি না, তখন তো অনেক ছোট ছিলাম। খালি এতটুকু জানি আমি মাইর খাইছি, প্রচুর প্রচুর মাইর খাইছি। হয়তো আমি বললাম না যে সামান্য একটু কথা কাটাকাটি হইলে আমি দেখতাম যে হয়তো আব্বা আম্মা ঝগড়াঝাটি লাগছে বা ভাইয়া যদি কথা কাটাকাটি লাগছে, তাদের রাগটা ক্ষোভটা সবসময় আমার উপরেই থাকতো। আর আম্মা এমন ভাবে টর্চার শুরু করতো যে হাতে একটা লাঠি থাকুক বা ভাতের চামচ থাকুক, কুরচুন থাকুক, ওইটা দিয়ে যতক্ষণ না বেঁকে গেছে বা না ভেঙে গেছে ততক্ষণ মারতো। এখানে দাগ আছে দেখেন, বটি দিয়া। আচ্ছা, এটা কি বটি দিয়ে আপনাকে? হ্যাঁ, বটি দিয়া মারতে গেছিলাম মা, একটুর জন্য কাটে নাই, দেখতেছেন আপু আপনি? আমি দেখতে পাচ্ছি। ওনাদের কতগুলো সন্তান ছিলেন? ওনার 2 ছেলে 1 মেয়ে। তারা আপনার সাথে বয়সের পার্থক্য? আমার সাথে বয়সের পার্থক্য, আমার আপু মানে যে ছোট ভাইয়া, বড় ভাইয়া তখন আরব বাংলাদেশ ব্যাংকে চাকরি করে, আর ছোট ভাইয়া তখন কলেজে পড়ে। আমার যতটুকু খেয়াল আছে ছোট ভাইয়া তখন কলেজে পড়ে, আর আপুমনির বিয়ে হয়ে গেছে। আপুমনি নিজের মুখে স্বীকার করে যে আমি বিয়ের পরে আয়সা দেখছি তোরে আনছে, কিন্তু কোথা থেকে আনছে আমি তা জানি না। এটা তো পরবর্তীতে জি জানলেন। জি, আমি একটু ঘটনার ধারাবাহিকতায় চলতে চাই যে আপনি ছোট থেকে মার খেয়ে খেয়ে বড় হচ্ছেন, এবং মার খেয়ে আপনার ক্ষেত্রে কাজ করানো বা বার্ষিক কাজের, আমি এটা বলবো না যে আমার কাজ করাইছে,
হালকা পাতলা যেমন মনে করেন বিছনা করা বা ফার্নিচার মোছা টুকটাক। হ্যাঁ, বুয়ারা যদি না থাকছে তখন হয়তো ঘরটর মুছছি, ভারী কাজ কখনো ওরকম ভাবে করে না। আমি মনে করব কাজের জন্য না, মানে তারা ওইভাবে নির্যাতন করে নাই যে কাজ সারাদিন কাজ করো, তারা শারীরিক ভাবে মানসিক ভাবে সর্বক্ষণ নির্যাতন করতো। মানসিক ভাবে বলেন গালা গালি সব সময় মানে বাজে বাজে কথা বলতো আম্মা অনেক, যে এগুলো নোংরা ভাষা, ওরকম ভদ্র সমাজে এরকম নোংরা ভাষা মানে ধারণার বাইরে অনেক বাজে কথা। যেমন মনে করেন আমার মারে নিয়া আমার তো বকতো এটাই আমার মাঝে মধ্যে কি প্রশ্ন হতো যে আমার তো এতিমখানা থেকে আনছি, তাহলে আমার মারে, আমার নিজের মারে আমার সবসময় এরকম গালাগালি কেন করতো আর অভিশাপ দিত? মানে কি ধরনের কথা বলতো আপনাকে? আমার মা নাকি রাস্তায় থাকতো, তখন যে কোনো পুরুষই আমার মার সাথে ঘুমাইতো, এইভাবে হয়তো আমার জন্ম, এইটা সেটা এগুলো আপনি অবৈধ সন্তান, এগুলো বলতো। তারপরে মনে করেন যখন 98 সালে আব্বা মারা গেল, ওই পর্যন্ত আমি জানি যে আমি তাদের পালিত মেয়ে, তারা আমার এতিমখানা থেকে আনছে না, এটা কখনো সাহস হয় নাই। কিন্তু আম্মাকে জিজ্ঞেস করছি, কারণ আব্বা একটু রাগী টাইপের ছিল, তো আব্বার সাথে কথা বলতো আমার একটু ভয় হইতো। হ্যাঁ, আব্বার আমি প্রচুর বিশ্বাস করতাম, বিশ্বাস স্থানে যেমন আব্বা থাকতো, যেমন আম্মারে যেরকম মায়ের ভয়টা পাইতাম ওইটা না, কিন্তু আব্বার সামনে দাঁড়াইতে ভয় পাইতাম। সেটা আপনি সম্মান দিয়েই বলেন, মানে আসেন একটা শ্রদ্ধা বা সম্মান, সেই হিসাবে হইতে পারে আমি আব্বার সামনে তেমন একটা কথা বলতে পারতাম না। বাবার আপনার প্রতি কেমন ভালোবাসা ছিল? বাবার দিকে প্রতি আমি বলবো যে ছোটকাল থেকে যেরকম, আমি যদি বাসা থেকে বের হয়ে যেতাম প্রায় সময়, আমার মায়ের সহ্য করতে না পারে, কিন্তু আমাদের আশপাশে বস্তি ছিল, তো সেখানে আমার একটা বান্ধবী ছিল বস্তির মেয়ে, তো ওর সাথে আমি খেলতে বাইর হইতাম। তো যখন নাকি মায়ের সহ্য না করতে পারতাম, অনেক সময় দেখা যেত ওর সাথে আমি ওর মার বাসায় চলে যেতাম, ওর মার সাথে থাকতাম আর কি। এত টর্চারে পড়ে না কেন জানি আমি জানি না, আল্লাহর কি তাদের জন্য আমার খুব মন কাঁদতো আর কি। যতই মারুক ধরুক তাদের জন্য, আবার তাদের কাছে আসার জন্যই আমি অস্থির হয়ে যেতাম, আর অন্য কিছু ভালো লাগতো না। কারণ আমি ছোটকাল থেকে তো ওনাদের কাছেই বড় হয়েছি, ওনাদেরই সব চিনি, আমার পৃথিবী বলতে ওনারাই ছিল, যার জন্য আমি অন্য কোথাও মন টিকতে পারতো না। একবার পালা যেতে নিচ্ছে, আমাদের বাসায় একটা কাজের মেয়ে ছিল, সে আমার প্রায় বলতো কি যে তোর মা আমার দেশের বাড়িতে তোর মতোই দেখতে। আমি জানি না তার মনে কি ছিল, কিন্তু আমারও তো মন চাইতো খালি আমার মাকে জানার জন্য, এসে আমার মারে যদি আমি পাইতাম। তো ওর কথা আমি বিশ্বাস করছি, করার পরে সে আমার বললো কি, মানে আমার বাসা থেকে মিথ্যা কথা বলে সে বের হয়ে গেল যে বাড়িতে হয়তো কারো অ্যাক্সিডেন্ট, কেউ মারা গেছে, এরকম ধরনের। আমি তো ছোট ছিলাম, তো অতটা খেয়াল নেই, এতটুকু মনে আছে তার সাথে আমি পালাই যেতে চাইছি। তো যখন কাকুলি চলে গেছি, আমি তার সাথে পিছনে যে তার সাথে আমি চলে যাব, তো আব্বা যেন কিভাবে টের পাইলো আল্লাহ জানে। ওই কাকুলি ওইখানে গিয়ে আব্বা, আমি মানে ঘুরে দাঁড়িয়ে আমি তো তারে খুঁজতেছি, হঠাৎ চায় দেখি কি আব্বা আমার পিছনে, আমার হাতটা ধরে এমন ভাবে আনছে, বলে কি যে তুই কই যাস, আমরাই তো তোর সব। মানে সব সময় না আব্বা কেন চোখে চোখে রাখতে চাইতো। অনেক সময় ভাইয়ারা যখন মারতো, একদিন দুই ভাইয়াই মারতেছে যে কোনো একটা কাজের মেয়ের কারণে। কি হয়েছে? তোমার কাজের মেয়েটা আর কি, মানে অন্য একজনের সাথে সম্পর্ক ছিল, সে তার সাথে দেখা করতে গেছে, আমার জোর করে, আমি তো যেমন আমার ছেলের সমানে বা আমার ছেলে ছোট, তো জোর করে নিয়ে গেছে আমারে, কিন্তু আমি যাইতে চাই নাই। এই কারণে না দুই ভাইয়াই আমারে ধরে প্রচুর মারছে। কাজের মেয়ে কার সাথে সম্পর্ক করছে বা দেখা করছে, সেখানে ভাইয়ার কি এটাই যে কেন আমি তার সাথে গেলাম, তো এর জন্য আমার দুই ভাইয়াই এমন ভাবে মারছে যে লাঠি এত মোটা, আমার ছোট ভাইয়ার ঘরে কিন্তু আলমারি চিপে সবসময় এরকম মোটা একটা লাঠি থাকতো, এটা দিয়ে অনেক মারছে। তো দুই ভাইয়া যখন মারতেছে, আব্বা দূরে থেকে বললো কি এভাবে প্রতিদিন না মাইরা একবারে মাইরা ফেল। কেন বললো? আমার মায়েরটা দেখা হয়তো আব্বা সহ্য হতো না, আব্বা কষ্ট পাইতো। বাবাও তো আপনাকে মারতো? হ্যাঁ, উনিও মারতো। আমার কাছে মনে হতো কি উনিও মারতো, উনিও প্রচুর মারতো। কিন্তু যেমন মনে করেন আম্মার তো সবসময় অভ্যাস ছিল যে হাতে গায়ে তেল দেয়া, সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সময়, সেটা গরম থাক শীত থাক সব সময় আম্মার একটা অভ্যাস ছিল আর কি। ফজরের আজানটা একদিকে দিলে এদিকে তো উনি তো আমার লাঠি দিয়া তুলতো ঘুমের থেকে। আব্বা মারা যাওয়ার আগে আমি অন্য রুমে আলাদা একলা ঘুমাইতাম। আমার কিন্তু কাজের মানুষের সাথে যে না, আমি যে ভয় পাইতাম, এতটুকু বাচ্চা একটা মেয়ে, আমি কিন্তু ভয়ও পাইতাম। কত বছর বয়স তখন? মনে করেন 6, 7, 8 এরকম। আর আম্মার যে মাইটটা ছিল সেটা মানে কোনো কারণ বশত আমার কাছে লাগতো মাঝে মধ্যে যে এর কোনো কারণ নাই, এই কারণে সে মারতেছে। ঘুম থেকে আব্বা মারা যাওয়ার পরে তো সে পুরাই মানে মানসিক রোগীর মতো হয়ে গেল।
আমি জানি না ওনার কি একাকিত্ব না কোনো সমস্যা কি কারণে, বা আমার উপর ওনার কি রাগ ছিল, ক্রোধ ছিল। তখন আবার আমি আম্মার ঘরে ঘুমাইতাম, আম্মা বিছানায় ঘুমাইতো, আমি নিচে ফ্লোরে তোষক বিছায় এক সাইডে ঘুমাইতাম। তখন দেখা যেত কি ঘুমের থেকে অর্ধেক রাতে 3টা-4টার সময় কিন্তু আম্মা ঘুম থেকে উঠে লাথি দিয়ে উঠাইয়া আম্মা আমার মারতো, প্রচুর মারতো, কাঁটা চামচ দিয়ে খোঁচায় খোঁচায়া। আপু মানে কি বলবো, আম্মা যেভাবে মারতো না, অনেক কথা আছে আমি আপনাকে প্রকাশ করতে পারতেছি না, এমন জায়গায় হাত দিত, বুঝছেন? আপনার প্রকাশ করে বলতে পারবো না যে এইসব কথা। আমি কিন্তু উনি জীবিত থাকতে কিন্তু কাউরে বলতে পারি নাই। আমি যে জীবিতই বলেন মৃতই বলেন, এইসব কথা যদি আমি একটা মানুষকে বলি তারা বিশ্বাস করবে না যে উনি কি আচরণ গুলা করতো। তখন আপনি জিজ্ঞেস করতেন না যে আমাকে কেন মারছেন? না, আমি সাহস পাই নাই কখনো। যখন বুঝতে শিখেন তারপর পরই তো আপনার যে বড় বোন, অর্থাৎ পালিত ঘরের বড় বোন, বিয়ে হয়ে গেছে। আর আপনার বাবা মা কি মানে বিয়ের পরে, হ্যাঁ বিয়ের পর, ওনার বিয়ের পরেই আমার আনছে। ওনার বিয়ের আগে কিন্তু আমার ওনার আনে নাই। ওনার বিয়ের পরে উনি নিজেই স্বীকার করে, ওনার বিয়ের পরে উনি যখন শ্বশুর বাড়ি চলে গেছে আয়সা দেখছে আমার আনছে। বিয়ের আগে। আর আপনার ভাইদের প্রতি কি এরকম মারধর হতো বাবা মার পক্ষ থেকে? না না না, আমার ভাই বোন বলতে কোনো সময় ওনাদের অন্য কাজের মানুষের সাথে অতটা না, না এটা আমি বলবো না। কারণ কি আমি নিজের চোখে যেতে দেখছি আমার ভাইয়াদের চরিত্র খারাপ ছিল ঠিকই, ওইভাবে অ্যাটাক করছে। চরিত্র খারাপ বলতে কাজের মেয়েদের যখন রাখছে, ওনাদের দুজনেরই নজর আর কি খারাপ ছিল, যে যার জন্য ওনারা রাত্রেবেলা যদি আমি দেখা যায় কিছু কিছু কাজের মানুষ আছে আপনার পেটের দায়ে আসে, তারা কিন্তু ইজ্জত বিক্রি করতে চায় না। তো তখন দেখা যায় তারা আমার সাপোর্ট টানত, আমার দিকে আর কি সাপোর্ট চাইতো। যে তো ঘুমের মধ্যে হয়তো ভাইয়া আসতো ডাকতো, তখন মেয়েটা আমারে জড়ায় ধরতো, ধরলে তো আমি যদি উঠা বৈশা পড়তাম আমার ভাইয়া কিন্তু চলে যেত। তো ওইটা তো রাত্রে কিছু বলতো না বা কারোর সামনে কিছু বলতো না। আমার কাছে লাগতো দিনের বেলা ওই জিনিসটার মানে উপরে রাগ করেই আমার উপরে ভাইয়ারা প্রতিশোধ দিতে। যেমন মনে করেন কি সামান্য এটা থেকে ওইটা হয়েছে, তো প্রচন্ড মারতেছে, তো ওটা কিন্তু কোনো কারণ নাই। তারপর আপনি বলছিলেন যে এভাবেই আপনার মায়ের মধ্যে দিয়ে বড় এবং প্রথম আপনি 6-7 বছর বয়সে আপনার কাজের মানুষের কাছে জানলেন যে আপনি আমাকে আমার পড়ালেখা পর্যন্ত আমাকে কখনো পড়ালেখা করতে দেওয়া হয় না। আমি যখন অনেক আমার কিন্তু আপু আল্লাহর রহমতে ছোটকালে ব্রেনও ভালো ছিল অনেক, আর আমি পড়ালেখায় খুব আগ্রহ ছিল যে আমি পড়ালেখা করব। তো কখন তো সাহস করে বলতে পারি না যে আমি পড়ালেখা করব। তো দেখা গেছে কি আপু মনির যে বড় ছেলেটা, ও তো আমি 3-4 বছরের ছোট বড় হবে, তো ও কি করতো যখন এক ক্লাস থেকে আরেক ক্লাস উঠতো না, সেই বইগুলা লুকা আমার জন্য নিয়ে আসতো অনেক সময় মোড়ায়া। তো ওই বইগুলা আমি নিয়ে খাটের নিচে একদম কোনায় চিপায় ঢুকে আম্মার ভয়ে পড়তাম। তো আম্মা ওখানে সে কি করতো কাজের মানুষের দিয়ে ঝাড়ু দিয়ে বাই করে ওগুলো ছিঁড়ে ফালাই দিত। তো যখন ফালাই দিত আমি প্রায় সময় বই খুঁজতাম যে কি ব্যাপার আমার খাতা কলম কই গেল, আমার বই কই গেল। তো আমি তো বলতো, জিজ্ঞেসও করতে পারি না কাউরে। তখন একদিন দেখি হঠাৎ আমি এই পাশে বারান্দায় দাঁড়ানো, আর জানলা দিয়ে যখন নাকি আম্মা ফালাইতেছে আমি দেখতেছি বারান্দায় দাঁড়ায় যে আম্মা বইগুলো ছিঁড়া জানলা দিয়ে ফালাইতেছে। বিশ্বাস করে না আপু, আমার মনে হয়েছে কি বইটা ছিঁড়তেছে না, আমার কলজাটা ছিঁড়ে আম্মা ফালাই দিতেছে। আমার আব্বা তো একজন সচিব ছিল, তাই না? যদি পালিত হিসাবে আনে, আমার যদি পড়ালেখা করাই তো তাদের কিছু যাইতে আসতো না। আমার মতো একটা মেয়ে অবশ্যই তারা প্রতিষ্ঠিত করতে পারতো। তো তা এতিমখানা থেকে আনছে, না পড়ালেখা করাইছে, না নিজের মেয়ের মতো পালছে। তাহলে পালার কারণ কি? ওনাদের 3টা সন্তান আছে। এরপরে মনে করেন 98 সালে আব্বা মারা গেল। আব্বা মারা যাওয়ার পরে আমার বিয়ে দিল আম্মা। তখন আমার বিয়ের বয়স বা ওরকম বোঝারও বয়স না, আমি এতটুকু বুঝি 13, 14, 15 এরকম হবে। আপনাকে নিয়ে আসলো কবে? আমাকে নিয়ে আসছে কত সালে তাও আমি বলতে পারি না। কেন আপনার বোনের? না, সেও বলে না। বোনের বিয়ে কবে? না, তাও আমি জানি না, কারণ তো তখন আমি ছোট ছিলাম। বিয়ের পরে আনছে, তাহলে এটা কত সালে? 86, 87, 88, এই 3টা বছরের মধ্যে মানে আমার যতটুকু মনে হয় যে আমার আনা হয়েছে। তখন আপনার বয়স কত ছিল? 3-4 এরকম হবে। আমার যতটুকু মনে পড়ে যে আমি একজন মহিলার কাছে যে ছিলাম, উনি অনেক আসলে আমার খেয়াল করে রাখতো। আমার সাথে 2টা ছেলে সবসময় থাকতো। আমার যে আশেপাশের এলাকা যেটা, আমি যেই জায়গায় আমার বসবাস ছিল তখন, এটা কি আপনার আগের ঘরের স্মৃতি? কিন্তু আমার কিছু কিছু স্মৃতি যেটা মনে পড়ে যে আমার মা ছিল এরকম, হয়তো মা বলে না যেই বলেন, একজন মহিলার কথা খুব মনে পড়ে যে তার কাছে আমি ছিলাম। তখন মনে করেন কি
কত সালে সেটা আমি বলতে পারবো না। গলা কাটার একটা প্রচলন ছিল, সবাই খুব ভয় পাইতো। গলা কাটা? হ্যাঁ, গলা কাটা মানে গলা কাটা আসবে, বাচ্চাদের ধরে ধরে নিয়ে যেত। আচ্ছা, এই ধরনের গল্প শোনা? হ্যাঁ, মানে এরকম একটা কয়েকদিন পর পর একটা ভাইরাল হয় না যে শোনেন না যে অমুক তমুক, ওরকম একটা আর কি প্রচলন যে গলা কাটা বের হয়েছে, বাচ্চাদের পাইলেই ধরে নিয়ে যেতেছে। তো যার জন্য অনেকটা খেয়াল রাখতো আমার প্রতি আর কি, এটা আমার খুব মনে পড়ে। তো আমার আবার না আনারস বাগান, মানে অনেক ঘন আনারস বাগানের কথা আমার মনে পড়ে। আর দুইটা ছেলের নাম সবসময় বলতাম, আলাউদ্দিন, আলামিন। এরা কারা? সেটা কি আমার ভাই তারা না প্রতিবেশী তারা, আমি তা বলতে পারবো না, কিন্তু আমার আম্মা সবসময় বলতো আর কি। আমার আম্মা যেটা বলতো, আবার আমারও যেটা মনে পড়ে, আমি ছোটকালে এই দুইটার নাম নাকি সবসময় বলতাম। আর আমার নাম ছিল আমেনা। তো আম্মা বলতো যে আমেনা নাকি আম্মার মার নাম না কার নাম যেন ছিল, যার জন্য আমেনা আবাদ দিয়ে মিনা রাখছে। যে নারীটার কথা মনে রাখছেন, যে সেই নারীটার কিছুটা বর্ণনা দিতে পারবেন? কিছুটা বর্ণনা দিতে পারবো না আপু। না না, এটা খালি ছায়ার মতো ভাসে। যেই আবছা একটা চেহারা দেখতে পান আপনার মায়ের, জি আসল মায়ের, তখন কি কোনো বাবার চেহারা দেখতে পাতেন না? একজন লোকের চেহারা আসে, সেটা মনে হয়তো আমার মাই বলেন আর যাই বলেন, আমি যেটা আফসা আমার চেহারা ভাসে, প্রচুর টর্চার করতে হয়তো ওই লোকটা আপনার মাকে। আমার মাকে নাম তো জানি না, কিন্তু ওনার কাছে ছিলাম। উনি আমার কোলে রাখতো, সবসময় আগলায় রাখতো, প্রচুর টর্চার করতো। আর একদিন এমনও মনে আছে যে মারতে মারতে পিড়ি আছে না, পিড়ি ছুঁড়ে মারছিল। ওই অবস্থায় আমি ওনার কোল থেকেই পড়ে গেছিলাম, নাকি আমি মাটিতে এক কোনায় পড়ে আর কি প্রচুর চিৎকার করতেছিলাম ঘরের ভিতরে, এতটুকু আমার মনে আছে। যে অতিরিক্ত সচিব আমার পাশে, যে আমার যে পুতুলাপা যার কথা বলি আর কি, পুতুলাপাকে আমার পালিত মার আপন বোনের মেয়ে, মানে আপন ছোট বোনের মেয়ে, খালাতো বোন। হ্যাঁ, আমার খালাতো বোন। উনি যেটা বলছে যে হয়তো এমন কোনো ঘটনা থাকতে পারে, আমরা একটা কেলেঙ্কারির কথা শুনছিলাম খালুর, তখন চিটাগাং ছিল। খালুর কেলেঙ্কারি বলতে মানে হয়তো কোনো মহিলার সাথে কেলেঙ্কারি, উনি যা বোঝাইতে চাইতো আর কি, যে উনি তো ডাইরেক্ট বলতোই তুই খালুরই মেয়ে, খালুই তোর বাপ। খালু বাপ? জি, মানে যে আমার পালিত বাবা। আপনার বাবা চিটাগাং এ কোনো একটা কাজে গেছেন, তারপর কোনো নারীর সাথে অবৈধ মেলামেশা হয়েছে, এবং তারই ফলস্বরূপ আপনি এসেছেন। জি, এটাই হয়তো হতে পারে। কারণ কি আমি আমার দুই ভাইয়া যেরকম চরিত্র স্বভাব দেখছি, সেরকম যদি আমার বাবা থেকে থাকে, আমার বাবা বলেন যে মামা অতিরিক্ত সচিব যিনি আমার পালিত পালছে, ওনার যদি সেরকম থেকে থাকে, তাহলে আমি এইটাই মনে করব। আর না হলে দ্বিতীয়ত, যদি এমন কেউ হয়ে থাকে যে তার সন্তান আমি আর কি এটাই বলতে পারতেছি না যে এতটুকু সম্পত্তিও তো নাই যা পোগা। কারণ আমি এই বিষয়গুলোতে আমরা একটু পরে আসি। আমরা একটু কাহিনীর ধারাবাহিকতা ছিলাম। আপনাকে হঠাৎ করে বিয়ে দিয়ে দেওয়া হলো, আপনার আগের স্মৃতিগুলো শুনলাম, 14 বছর বয়সে বিয়ে দেওয়া হলো। তারপর কি হলো, কার সাথে বিয়ে দিল, এবং সেই বিয়েতে আপনার মত ছিল কিনা? আমার মত ছিল কিরকম? আমার মত ছিল যে আমি বাঁচতে চাই, আমি টর্চার থেকে বাঁচতে চাই। হয়তো বিয়ে হইলে আমি একটা নতুন জীবন পাবো, যারা আমারে বুঝবে, হয়তো এই অত্যাচার থেকে আমি বাঁচবো, এরকম টর্চার করবে না। আমি একটা সুন্দর জীবন চাইছি আর কি, আমি মুক্তি চাইছি, যে এই বন্দি জীবন যেখানে শুধু মানে মানসিক ভাবে, শারীরিক ভাবে সবসময় টর্চার হয়। তো হয়তো আমি এইটাই চাইছি আর কি, যে ভাবছি যে ওই জীবনে গেলে হয়তো আমি একটু মুক্তি পাবো, একটু শান্তি পাবো। আপু যাদের 5টা আছে, সব আছে, তাদেরও কিন্তু অনেক সময় সংসার টিকে না। আর আমার তো বাবা মা কেউ নাই, আমি পরিচয়ও দিতে পারি না। ওই সংসারও আমার অনেক কিছু শুনতে হয়েছে। আমি একটু বিয়ের ঘটনাটা জানতে চাই। যার সাথে বিয়ে দেয় তিনি কে? তিনি ছিলেন ওই যে বললাম না যে আমার মায়ের খেয়ে প্রায় সময় পালায় যেতাম, তো আমাদের বাসার সামনে একজন বাদাম বিক্রি করতো। আমার অনেক মায়ের সহ্য না করতে পারে, তখন বললাম না যে আব্বা মারা যাওয়ার পর কিন্তু পুরো মানসিক রোগীর মতো রাতে ঘুমে থেকে উঠে মারতো। তো তখন আমি ওই বাদামওয়ালার বললাম কি, ছোট থেকে ওনার কাছ থেকে বাদাম খাই আমি, বলেন আমার আপু মনির ছেলে দুজনে ওখান থেকে বাদাম কিনে খাইতাম। তো তখন বললাম কি, ভাইয়া আমার কি একটু কাজে টাজে নিয়ে দিতে পারেন আপনি? তো তখন বললো কি যে আমি তো আপু মেসে থাকি, তো আপনার এক কাজ করতে পারে, আমার পাশের ঘরে একজন ফ্যামিলি থাকে, তার কাছে নিয়ে দিতে পারি। তো ওনার সাথে গেলাম, যাওয়ার পরে মনে করেন যে তখন যে তারপরে যে আমার শাশুড়ি হয়েছে, ওনার কাছে নিয়ে দেয় আর কি। আমার যে একটা মেয়ে পাইছে, মেয়েটা এরকম জায়গা চাইতেছে,
তো ওনার কাছে নিয়ে দেওয়ার পরে উনি আবার আমার জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তোমার বাসা বাড়ি কোথায় বা কিসের জন্য তুমি বাইরে হয়ে আসছো। তখন বললাম যে এরকম টর্চার করতো, এই কারণে আমি বাইরে হয়ে আসছি। আগে কিরকম ওনারই খালা আমাদের বাসায় কাজ করতো, যেটা জলে বুড়ি বলে আমরা চিনতাম আর কি। তখন ওই জলে বুড়ি বললো কি ওর জন্য তো খালামা খুব কান্নাকাটি করতেছে, তো কই আমার কাছে আসছে। তো উনি আসছে, আসার পর বললো যে তোর আম্মা তো হসপিটালে ভর্তি, তুই কি যাবি? তো আমি যে শোনার পর একদম অস্থির হয়ে গেছি, কি বলে আম্মা আমার জন্য অসুস্থ হয়ে গেছে, তো আমি আবার ফেরত যাই। যাওয়ার পরে উনি তো আমার মেয়ে বানাইছে, যার কাছে আর কি আশ্রয় নিলাম এই কয়দিন, উনি আমার মেয়ে বানায়। পরে উনি আর কি সবকিছু যখন জানছে যে এরকম একটা এতিম মেয়ে যদি বিয়ে করতে পারি, হয়তো ওনাদের ছিল যে টাকা পয়সাও কিছু পাবো বা মেয়েটারে আমরা নিজেও প্রতিষ্ঠিত হইতে পারবো যদি কিছু সাহায্য সহযোগিতা করে। তো ওই হিসাবে হয়তো ওনারা আমারে আর কি পছন্দ করে। তার ফ্যামিলি পর্যন্ত, তার বাবা পর্যন্ত আমার আম্মার কাছে প্রস্তাব দিচ্ছে। তো আম্মা বললো কি এত প্রেম ছিল নাকি? প্রেম বলতে কি ওই ছেলে আমার পছন্দ করতো। তো তখন আম্মা বললো কি যে না, রাজশাহীতে বিয়ে দিব, এত দূরে বিয়ে দিব, তো না, যদি কাইটা বস্তায় ভরে ফালাই দেয় তাও কিন্তু আমরা খোঁজ পাবো না। আমার কথা হয়েছে আপু, আমার মনে হয়তো কি আম্মা চাইতো যার একটু অবস্থা ভালো ছিল তার কাছে হয়তো দেয় নাই। হ্যাঁ, এই ছেলে চাল নাই, চুলা নাই, একদম কিছু নাই, আম্মা কিন্তু চোখ বন্ধ করে তার কাছে আমার এতটুকু। ওর মা যখন আসে ওর মারে ডাকাইলো, ডাকায় বললো যে আপনারা কি মেরে নিতে চান? ওর মাও বললো হ্যাঁ আমরা নিতে চাই। তো তখন আম্মা বললো কি, ভাইয়া এসে আমার জিজ্ঞেস করলো যে ঠিক আছে মিনারে জিজ্ঞেস করো ওর মত আছে কিনা। তা আমি বললাম না আপু, আমি তো বিয়ে তখন অতটুকু বুঝি না, তো অতটুকু বুঝা আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। এমন একটা ছেলের কাছে আম্মা বিয়ে দিছে যার সাথে আমার ঠিকই নাই। কি করতেন তিনি? বুট বাদাম বিক্রি করতো। ওই যে বাদামওয়ালার কাছে আপনি সাহায্য? না, ওরই বন্ধু ছিল। তার বন্ধু? হ্যাঁ, ওর বন্ধু ছিল। আচ্ছা, তার মানে আপনি যাকে পছন্দ করতেন বা আপনাকে যে পছন্দ করতো তারা এর থেকে বেটার ছিল? হ্যাঁ, এর থেকেও বেটার ছিল, কিন্তু তাদের সাথে না, তাদের সাথে বাদাম তো দেখা গেছে কি আম্মা যদি কেউ প্রশ্ন করতো যে আমাদেরই আত্মীয়, আমার বড় খালাম্মা নাকি সিলেট থেকে একদিন ফোন দিছে, মিনা কত বড় হয়েছে? কয় মিনা বড় হয়েছে, বলো মিনার মেয়ে কত বড় হয়েছে, কি এত ছোটবেলায় বিয়ে দিয়ে দিছো? আম্মা ভাবিদের সাথে কথা বলতো, আমি ওইটা শুনতেছি। তো এমন একটা ছেলের কাছে বিয়ে দিলা যার চাল চুলা নাই। তো আম্মা সবসময় বলতো কি আমি আছি না, আমি দাঁড়া করাই দিব। আর বিয়ে দিছি কারণ ওর আব্বা মারা গেছে, এখন যদি হঠাৎ করে আমিও মারা যাই তাহলে ওরা কে দেখবে, এই কারণে বিয়ে দিয়ে দিছি। আর আপনার বাবা কি কারণে মারা গেছে? আব্বা স্ট্রোক করছে হয়তো। তারপরে কি হলো? ওই বিয়ে দেওয়ার পরে মনে করেন তখন তো সবাই আমার শ্বশুর বাড়ির ওরা কিন্তু জানা শুনে নিছে। তারপরে মনে হচ্ছে না সমাজের মানুষ যারা বলে যে কথায় কথায় আর কি কথা শোনা লাগতো, যে পরিচয় দিতে পারি না। আমার শাশুড়ি বলতো মানে বাজে কথাই বলতো, কচু খেতে জন্ম, ডাস্টবিনে জন্ম, এইসব নিয়ে অনেক সময় দেখা যেত আপু আমি সহ্য করতে পারতাম না। আসলে তাহলে আমার পরিচয় কি? তখন থেকে কিন্তু আমি চাইতাম যে আসলে, এরপরও কিন্তু কয়েকবার আমি যখন নাকি ওইখান থেকে এরকম প্রেশার দেওয়া হতো, টর্চার করা হতো আমাদের খুব। মানে আপনার শ্বশুর বাড়িতে? হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে খুব টর্চার করা হতো। সেখান থেকে যখন আমি সহ্য করতে পারতাম না, দেখা গেল যে না আসলে আমি এক বিপদ থেকে আরেক বিপদে এসে পড়ছি, এখান থেকে আমি মুক্তি চাইতেছি এখন। তখন যদি আমি আম্মার কাছে বলতাম যে আম্মা অন্তত বলেন যে আমার বাবা মা কে, তখন আম্মা স্বীকার করে নাই, কোন এতিমখানা থেকে আনছে, কেন আমি তো তোর মা। তো একটা জিনিস কি, আম্মা যখন নাকি মনে করেন আব্বা মারা যাওয়ার পরে তালিমে গেছে, তালিমে জয়েন করছে আর কি। তো প্রথম ধাপে যেরকম টর্চারটা আম্মা করতো, তখন দেখতাম কি যে আম্মা পুরো বিপরীত হয়ে গেল, অনেক আদর করতো। বিয়ের পর? জি, বিয়ের পর খুব আদর করতো। এই যে ছাড়াছাড়ির পরে, এত ঝামেলার পরে যখন আম্মার কাছে আমি ফোন দিতাম, তখন কিন্তু আম্মা এক কথায় বলতো যে আমার তুই মাফ করে দিস, আমি আমার ছেলেদের জন্য পারলাম না। এর পরবর্তীতে মানে এই ঝামেলাটা শুরু এরকম, এই ঝামেলাটা শুরুটা এরকম, আমার হাজবেন্ড মানে ও তো ছিল একটু আর কি বেখেয়ালি ছিল, কাজকর্ম করতে চাইতো না, তা আম্মারাই চালাইতো। তখন তো আমার মেয়ে হয়েছে, আমার ছেলেটা পেটে, তখন ওর সাথে আর কি বড় ধরনের এই গ্যাঞ্জাম। মানে গ্যাঞ্জামটা কিভাবে, আমার ছোট ভাইয়া তখন ওনাদের কথা মতো চললে কিন্তু আমার সবকিছু উনি সাপোর্ট দিচ্ছে। আমার কথা হয়েছে ওনারা আমার তো মেয়ের মতো পাচ্ছে, আমি ওনাদের বোনের মতোই, তাই না? সেটা সবার কাছে ওনারা পরিচয় দিত। তো মেয়েটা দেখা যেত আমার কাছে এসে বলতেছে একরকম কথা, আবার আম্মার কাছে গিয়ে বলতেছে এক কথা। কাজের মেয়ে? হ্যাঁ, কাজের মেয়ে। আপনি বিয়ের পরে আপনার বাসায় থাকতেন না? না, আমাদের এখানে কেয়ারটেকার হিসাবে আমার হাজবেন্ডের কাজ দেয় আর কি আম্মা। ও আচ্ছা। বাসা দেখাশোনা করে রাখতো, তো ওই হিসাবে ওরে রাখে। যখন ও কোনো কাজকর্ম করতে চায় না আর কি, তখন আম্মা বললো কি ঠিক আছে আমার এখানে কেয়ারটেকার হিসাবে থাকো,
আর তুইও আমার কাছে তাহলে থাকবি। তো তখন তো দেখা গেল কি যে ও আমার কাছে এসে কথা একরকম কথা বলতো আর আমার কাছে গিয়ে এক ধরনের কথা বলতো। তখন দেখা যাইতেছে আমি আম্মার সাথে তখন তো আস্তে আস্তে তো তখন আমার সাহস হইতেছে, আমার সাথে তর্ক করতেছি। ও এসে বলছে কি আমার মেয়ে নাকি আমার ছটটা দিয়ে বাড়ি দিচ্ছে। হ্যাঁ, তা আমি আর কি আম্মার কাছে এতটুকু গিয়ে মন খারাপ করে বলছি যে আম্মা, আজকে যদি আপনার আপন নাতি হতো তাহলে কি আপনি কাজটা করতেন? আমার খুব কষ্ট লাগছে আর কি তখন। আমার মেয়েটা কিন্তু এমনি কিন্তু আমার ছোট ভাইয়া বড় ভাই আমার মেয়ের খুবই আদর করতো, আমার আম্মাও খুব আদর করতো। বললাম না যে পরবর্তীতে কিন্তু আম্মা পুরা চেঞ্জ হয়ে গেছিল, আমার খুবই আদর করতো। ওই আমার ছোট ভাইয়া ওর কথাই বিশ্বাস করে, তো ভাইয়ের এক কথা দুই কথা হইতে ছোট ভাইয়া আর কি আমার চর মারে, কি আমার হাজবেন্ডের সামনে চর মারে। তো চর মারার পরে আমার কি জিনিসটা খুব খারাপ লাগে। তো আমারও মুখ দিয়ে বের হয়ে গেছে যে আপনার তো চরিত্র খারাপ, আমি ছোটকাল থেকে যেরকম দেখে আসছি। তো দেখা গেছে কি আমার ছোট ভাইয়া তখন মানে আমার হাজবেন্ডের সামনে এমন কিছু কিছু কথা বলছে যে অমুকের সাথে তোর সম্পর্ক ছিল, তমুকের সাথে চরিত্র তো তোর খারাপ। হ্যাঁ, মানে নিজের সংসার বাঁচানোর জন্য আমার নাম সবকিছু। ছোট ভাই বিয়ে করেছে? হ্যাঁ হ্যাঁ, ছোট ভাইয়া বিয়ে করছে, বড় ভাইয়া 2 মেয়ে, তখন ছোট ভাইয়ার 1 ছেলে। তো ওই নিজের সংসার বাঁচানোর জন্য তখন দেখা গেছে কি আমার উপরেই আম্মা আর কি ভাইয়া আর কি প্রেশার দিল যে ওর তো চরিত্র খারাপ। ছোট ভাইয়া দেখা গেছে এই কথাটা কি বলছে আমার হাজবেন্ডের সামনে যে তুই তো বাচ্চা নষ্ট করছস। কিন্তু আপু বিশ্বাস করেন আমার এগুলা কিছু কিছু ঘটনার জন্য না, এই কথাটার জন্য শুধু আমার সংসারটা ভাঙে। যে তোমার ভাইয়ারা চেয়ারম্যান মেম্বারের সামনে যখন বিচার হয়, আমার হাজবেন্ড আমার বলে তোমার ভাইরাই তো বলছে তোমার চরিত্র ভালো না, তুমি খারাপ মেয়ে। কিন্তু বিশ্বাস করেন আপু, আমার মাঝে মধ্যে মনে হয় আব্বারে যদি পারতাম আমি কবর থেকে টাইনা উঠাইতাম। আব্বা কথাটা কি সত্যি? ভাইয়ারা নিজেদের চরিত্র ঢাকার জন্য আমার চরিত্র খারাপ করে দেয়। এই কথাটার জন্যই আপনার প্রথম সংসারটা ভেঙে গেল? জি, আমার ভাইয়া সবসময় ওরে সাপোর্ট দিত। আজকে যদি নিজের বাবা মা থাকতো, ভাই বোন সংসার ভাঙার জন্য আর কিন্তু জোড়া লাগানোর জন্য বুঝ দিত। কিন্তু দেখা যেত আমি এখন এইটাই বুঝি, ও তো বোকাশোকা ছিল, আমার হাজবেন্ড মূর্খ ছিল, বুঝতো না। নাহলে সে আজকে আমার পাশে থাকতো আমার পরিচয় খুঁজে পাইতে। সে যখন কিছু জানে, অবশ্যই সে অনেক কিছুই জানে, সে গোপন রাখছে, ভিতরে থাকছে। আমার প্রথম হাজবেন্ড। সে কিভাবে জানে? সেই তো বললাম না, সেই তো প্রথম বলছে যে কি বলছে? তুমি মানে সন্তান, তুই তো সন্তান। মানে কি 2003 সালের দিকে হঠাৎ বলতেছে, মানে কি ওর সাথে কথা কাটাকাটি হইতেছে, তো মারতেছে আর বলতেছে যে তুই তো তোর বাপের সন্তান। সন্তান যে ওই জিনিসটা কিন্তু তখন আমি অতটা বুঝি না, জারজ কারে বলে। আমি অনেকক্ষণ চুপ ছিলাম, জারজ কারে বলে। তো যখন বুঝলাম, তো ওরা আমি প্রশ্ন করলাম যে আচ্ছা তুমি কার কাছ থেকে জানতে পারছো যে উনি আমার বাপ? তো বললো কি যে না, আমি কার কাছে জানতে পারছি সেটা আমি তোমার বলতে পারবো না, কিন্তু এতটুকু জানো যে তোমার বাপ উনি। কিন্তু মা উনি না? না, মা উনি না। মা তুমি দেশের বাড়িতে যদি যাও তোমার মারে খুঁজে পাইতে পারো। মরিচাকান্দি গ্রাম, ব্রাহ্মণবাড়িয়া মরিচাকান্দি গ্রাম। ব্রাহ্মণবাড়িয়া? হ্যাঁ। ওর কাছে আমি প্রথম জানতে পারি। ও যদি সেরকম বুদ্ধিমান হতো অবশ্যই আমার পাশে থাকতো তখন আমার পরিচয় খুঁজে পাইতে। তো বোকাশোকা ছিল দেখে কিন্তু ওর সাথে এরকম আচরণ, মানে ওর সাপোর্ট খালি টানছে যে মিনাই খারাপ। আমি এখন যেটা বুঝি, প্রথমত হচ্ছে লেখাপড়া করায় নাই, দ্বিতীয়ত হয়েছে এরকম মানসিক শারীরিক ভাবে টর্চার, তৃতীয়ত হয়েছে এই যে ওনারা যে এইভাবে কখনো চায় না আমি নিজের পায়ে দাঁড়াই বা শক্ত হয়ে দাঁড়াই। যে আমার যদি সংসারটিকে আমি যদি প্রতিষ্ঠিত হয়ে যাই বা ওইভাবে আমি নিজের সংসারে নিজে যদি দাঁড়াইতে পারি আপু, হয়তো ওরা এটাই চাইছে যে সংসার ভেঙে গেলে, মন মানসিকতা ভেঙে গেলে আমি তো তাদের হয়ে দাঁড়াবো না, তখন নিজের চিন্তা করব না, আমি ওনাদের এইভাবে চিন্তা করব। আমার কাছে এখন তাই মনে হয় যে আসলে চাইছে চলে আসে এখানে হয়তো আপু তাই। যদি পরিচয় দিতে হয় বাবা উনি আমার আসল বাবা, তাহলে তো অবশ্যই সম্পত্তি, কিন্তু আমি সম্পত্তি চাইতাম না। আমি এতটুকু বুঝি আপু, আজকে এই পরিচয়টার জন্য, আমার এই পরিচয়টার জন্য আমার প্রথম সংসার বলেন দ্বিতীয় সংসার কিন্তু আমি অনেক টর্চার সহ্য করছি। আচ্ছা একটু যাই, যে প্রথম সংসারটা ভেঙে গেল, জি, তারপর কি হলো? তারপরে মনে করেন আমি কয়েকবারই আমার আম্মার কাছে প্রেশার দিছি যে আসলে আমার পরিচয় কি জানার জন্য। তারপরে আমি এক হাউজে কাজ নেই, আমার এক ম্যাডামের এখানে বাচ্চা রাখার কাজ করি আর কি। তো ওখান থেকে মনে করেন হ্যাঁ, ওখান থেকে ওর বাপের সাথে পরিচয়, ও সবকিছু জেনে শুনে পরে আর কি আমার বিয়ে করে। আপনার কয় সন্তান এখন? এখন 4 সন্তান, আমার 3 ছেলে 1 মেয়ে। ওই ঘরে ওই ঘরে 1 ছেলে 1 মেয়ে। 1 ছেলে 1 মেয়ে। আর এখনকার ঘরে? 2 ছেলে। 2 ছেলে। ওই 1 ছেলে 1 মেয়ে কোথায়? ওরা ওদের বাপের কাছেই,
দেশে। আপনাকে দেয়নি? না, নাকি আমাকে আপনি দেওয়া নেননি? হয় না, আমার কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে। বাচ্চা থেকে দেখতে পারেন জি তো? জি, দেখতে পাই, সম্পর্ক তাদের আছে। বয়স কত এখন? ওদের বয়স, মেয়ের বয়স 25 বছর চলে, ছেলের বয়স 21 বছর। না না, উনি আমাদের উপরে আর কি, উপরে ফ্লোরে পিয়নের কাজ করতো। আচ্ছা, সেটা কি প্রেমের বিয়ে ছিল? জি, ওনার জানা শুনে ও আমার দেখে শুনে পরে নিছে আর কি। আচ্ছা। তারপরে এখানেও সংসার মনে করেন প্রতিটা বাবা মার ইচ্ছা থাকে, মনে করেন আমার ভাসুর মাস্টার ডিগ্রি পাস করছে, তো ওরকম ব্রাহ্মণবাড়িয়াতে ভালোই, মানে আমার জালের বাপের অনেক অবস্থা ভালো, ওইখানে বিয়ে করাইছে। প্রতিটা বাবা মাই চায় যে, যেমন মনে করেন আমি একটা ভালো মেয়ে বিয়ে করাইতে না আমার ছেলের জন্য, ভালো বংশ ভালো ফ্যামিলি। তো এখানে মনে করেন আমার হাজবেন্ড যখন আমার নিজের থেকে জানা শুনে বিয়ে করছে, ফ্যামিলির তার মত নাই। উনি কি আনম্যারিড ছিলেন? জি, উনি আনম্যারিড ছিলেন। আচ্ছা আচ্ছা। তো যখন নাকি দেখছে যে মনে করেন আমার পরিচয় নাই, প্রথমত আমার পরিচয় নাই, দ্বিতীয়ত আমার বিয়ে হয়েছে, 2টা সন্তান আছে, হ্যাঁ, তখন আপু এখানেও আমার উপর অনেক টর্চার হয়েছে। কার পক্ষ থেকে? আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে। বিয়ে করে কি আপনি ব্রাহ্মণবাড়িয়া চলে গেলেন? না না, ব্রাহ্মণবাড়ি না, আমার শ্বশুর বাড়ি গাজীপুর। আচ্ছা। টঙ্গী আর কি, বাস্তহারা আছে চানকির টেক, ওইখানে ওনাদের নিজেদের জায়গা রেখে নিজেদের বাড়ি করছে আর কি। কি ধরনের অত্যাচার হতো? অত্যাচার, শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার। এই ছোট কাল থেকেই বলেন আমি শারীরিক ভাবে, মানসিক ভাবে কি যে এই যে কথায় কথায় শোনা লাগে যে কচু খেতে জন্ম, ডাস্টবিনের জন্ম। সমস্যা শুধু এটাই যে পরিচয় দিতে পারি না। তারপর সংসারটা কি এখন আছে? এখন আছে আলহামদুলিল্লাহ, এখন সংসার আছে, আমার 2টা ছেলে নিয়ে আলহামদুলিল্লাহ আজকে কিছুদিন যাবত যেমন আছি, ভালোই আছি। আমার যেটা সমস্যা রয়েই যায়, এই যে আমার 2টা ছেলে জন্ম নিবন্ধন বের করা লাগে, আইডি কার্ড বের করা লাগে। আইডি কার্ড কিন্তু আমি অনলাইন করতে পারতেছি না আমার পরিচয়ের জন্য, এর জন্য কিন্তু ওদেরও জন্ম নিবন্ধন করতে পারতেছি না, আইডি কার্ড করতে পারতেছি না। আচ্ছা। সবচেয়ে বড় কথা যেটা আমাদের মেয়ে মানুষের জন্য, আপনি হয়তো বুঝবেন, পরিচয়টা অনেক কিছু। বাবা যার মানে বাবা নাই, আমি মনে করি আত্মীয় স্বজন নাই, তার পরিবার নাই, সে এই সমাজের কাছে অনেক লাঞ্ছিত, অনেক লাঞ্ছিত, প্রতিটা পদে পদে লাঞ্ছিত। এর জন্য আমার অনেক কিছু, অনেক ঝড় তুফান, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, যা কিনা আপনার আমি ভাষায় বুঝাইতে পারবো না। আপনার বর্তমান যিনি স্বামী, জি, তার পক্ষ থেকে আপনার প্রতি সাপোর্টটা কেমন? আছে, চলতেছে। আমাকেও ছাড়বে না, তার পরিবারও ছাড়বে না, কিন্তু তার পরিবার মনে করেন এতদিন, এখন যেমন একটু আস্তে আস্তে আল্লাহর রহমতে সবাই নরম হয়েছে, কিন্তু প্রথম অনেক অনেক আমার উপর দিয়ে অনেক টর্চার গেছে। ওদের ফ্যামিলির এমন কেউ বাদ নাই আমার গায়ে হাত তুলে নাই আপু। একটা কুকুরের সাথে এরকম আচরণ হয় না, তখন আমার শ্বশুর বাড়িতেও সেম জিনিসটাই হয়েছে। শুধু পরিচয়টা, কি আমার পরিচয়, কে আমার মা, কে আমার বাবা। আপনার পালিত আম্মা এখন কোথায়? মারা গেছে 24 সালে। 24 সালে মারা জি। গেছে? মৃত্যুর আগে তার সাথে দেখা হয়নি? না, আর সবচেয়ে বড় কথা কি জানেন, ওনার মারা গেলে তো আমার খবর, বড় ভাইও যখন মারা গেছে আমি খবর পাইছি। বড় ভাইও মারা গেছে? হ্যাঁ, বড় ভাইয়া যখন মারা গেছে, বড় ভাই মারা গেছে 18 সালে। আমি উনিও হার্ট অ্যাটাক করে, ওনারা এইভাবে মারা যায়। আর ছোট ভাই? ছোট ভাইও এই টাইপেরই হয়তো মারা গেছে। হ্যাঁ, হার্ট অ্যাটাক করে মারা গেছে হয়তো। কত সালে? 22 সালে। 2018 বড় ভাই, 2022 সালে হ্যাঁ। ছোট ভাই, হ্যাঁ, আর 2024 সালে আপনার পালিত মা। জি তার মানে আপনার পালিত মা জি বৃদ্ধ বয়সে 2 ছেলের মৃত্যু দেখে গেছে। আর যখন আম্মা কিন্তু ইয়েতে ছিল না, এটার কি বলে, কমায় যাওয়া নাকি, উনি কিন্তু মানে যা খালি জীবিত ছিল, বিছনায় পড়া, ওনারা খাওয়াই দিত মুখে তুইলা, কিন্তু উনি কিছু বলতেও পারতো না, উনি চোখ মিলে কিছু তাকাইতেও পারতো না। উনি 4-5 বছর হয়তো এভাবেই বিছনায় কাটাইছে। সর্বশেষ কি কথা হয়েছিল? সর্বশেষ উনি তো মনে করেন কি বললাম না যে আমার প্রতি অনেকটা মায়া জাগে। তো আমার যখন নাকি কোনো ভাইয়ারা আমার মাইনা নিবে না, বাসা থেকে বের করে দিল, ছোট ভাইয়া বললো কি যে মিনা যদি থাকে তাহলে আমি বউ নিয়ে বের হয়ে যাব। তো আমার বড় ভাই এসে বললো কি যে মিনা তুই যদি না যাস তাহলে তো দেখা যেতেছে বাপি বাসা থেকে বের হয়ে যেতেছে, এক কাজ কর তুই বের হয়ে যা। আমার কথা হচ্ছে আমার আম্মার সাথে যখন এরকম ব্যবহার করতেছে আমার কেন খুব খারাপ লাগলো। আচ্ছা ঠিক আছে, তখন আপু আমি কিন্তু এই জিনিসটা চিন্তা করি নাই যে আমি একটা মেয়ে মানুষ কোথায় যাব। আমার পেটে আমার বড় ছেলেটা, আমার মেয়েটা হাত কোলে। তখন আপনার হাজবেন্ড? ও আগে চলে গেছে। আমার ছেলেটা যখন 1.5 মাসের পেটে
তখন আমার হাজবেন্ড আমার ফালায় চলে গেল। পেটে থাকা অবস্থায়? হ্যাঁ, পেটে থাকা অবস্থায় সে চলে গেছে। হ্যাঁ, প্রথম হাজবেন্ড পেটে থাকা অবস্থায় চলে গেছে। তো আমার হাজবেন্ড তখন কোনো খরচাপাতি দিত না। তো আম্মার কাছে মাঝে মধ্যে এসে সেটা টুকটাক খরচাপাতি নিতাম আর কি, অল্প স্বল্প কিছু দিত, যেমন 500-1000 টাকা এরকম করে দিত। আর বলতো কি, তখন আম্মা একটু কড়াই হয়ে গেল আর কি, তো বলতো কি তোর বাচ্চাদের তুই দিয়ে দে, আমরা না হয় তোরে দেখবো, তাই না, তোর বাচ্চাদের তো দেখবো না। তো আমার কাছে কষ্ট লাগতো আপু যে আমি মা হিসেবে আমার বাচ্চাটা দিয়ে দিব, কিছুদিন থাক অন্তত। মানে আমার যতটুকু আমার ইচ্ছা ছিল যে আমি কাজকর্ম করে আমার 2টা বাচ্চাই আমার কাছে রাখবো। তো দেখা গেছে আপু আমার তো মা বাবা কেউ নাই, ভাই বোন পৃথিবীতে কেউ নাই যে আমার বাচ্চাদের ওদের কাছে রেখে আমি কাজ করতে পারবো। হ্যাঁ, দিয়ে গেলে আমি হয়তো একজন ভাড়াটিয়ার সাথে শেয়ারে থাকতাম, সেই ভাড়াটিয়া আমার বাচ্চাদের রাখতো। তো সে কতক্ষণ রাখবে? আবার আমার মেয়েটা মাশাআল্লাহ ছোট কালে খুব সুন্দর ছিল, তো ওরে রেখা গেলেও না একটা ভয়ে থাকতাম, আতঙ্কে থাকতাম, আল্লাহ না করুক একটা কিছু। আজকে আপন মানুষ আপনার যেভাবে দেখে রাখবে, পর তো সেইভাবে দেখে রাখবে না। তো কাজে গেলেও মন টিকতো না আর কি, যে একই তো বাচ্চাটা দুধ খায়, ছোটটা দুধ খায়, আর ওইসে মেয়েটা আমার এদিক সেদিক যখন গেটের বাইরে যায় আমার অপেক্ষায় থাকতো। বাচ্চাটা ডেলিভারি হয়েছে আপনার স্বামী ছাড়াই? হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেক বেশি স্ট্রাগল ছিল। হ্যাঁ, অনেক কষ্ট, বলি না। কে ছিল আপনার ডেলিভারি? আমার ডেলিভারিতে যখন ডেলিভারি হয়েছে তখন আমার একটা বিচার, মানে আমার হাজবেন্ডের সাথে আসলে আমি কি থাকবো কি না থাকবো এই নিয়ে আবার একটা বিচার কার্য হবে, চেয়ারম্যান মেম্বাররা বসবে। তো একটা তারিখ দিচ্ছে আর কি, বিচার হওয়ার পরে যে আম্মা কিছু টাকা দিছিল, তো ওই টাকা দিয়ে আর কি ক্ষেত রাখা হয়েছিল, তো ওই টাকাটা আমারে দিবে, এই টাকাটা দিয়ে এদিকে আমার ঘর ভাড়াটা জমে যেতেছে, ও আমার এই টাকাটা দিলে আমি এই ঘর ভাড়াগুলো দিব। তো আমার ডেট দেয়, চেয়ারম্যান মেম্বার ডেট দেয় আর কি, যে এত তারিখের মধ্যে তুমি দেশে আসো, যে আসলে তো টাকাটা দিয়ে দিব, তুমি তখন নিয়ে যাও। তা আল্লাহর কি কুদরত, যেদিন নাকি গেলাম আমি ওইখানে টাকাটা আনতে, সেদিনই আর কি আমার বড় ছেলেটা। হ্যাঁ, তখন আপনার পাশে কে ছিলেন? তখন ওই ওর দাদা দাদি ছিল। আচ্ছা, আমার ননদ ছিল, ওর ফুপু ওর পাশে ছিল। তারপর যখন নাকি 1 সপ্তাহ হলো তখন আবার ঢাকা চলে আসলাম। আসার পরে তো আমার কাছে, কারণ ও আমার রাখবে না, আমিও থাকবো না, তখন এরকম অবস্থা আর কি। ও আমার সহ্য করতে পারতেছে না, আর আমি অত টর্চার, এত কথাবার্তা সহ্য কইরা, যে স্বামীর নাকি বিশ্বাস নাই আমার উপর। আমার পৃথিবীতে, এই যে বললাম না যে আমার ছোট ভাই যখন বললো যে ওর চরিত্র খারাপ, খালি একটা কথা নাকি আপনারও কোনো কিছু? না, আমার আর কোনো কিছু ছিল না তখন। যে আমার ছোট ভাইয়ের সাথে আমার বাসা থেকে যখন বের হয়ে আসা, তখন কিন্তু অন্য কিছু ছিল না, এই শুধু তর্কাতর্কি এগুলা নিয়েই হইতো। তখন কি ও কাজ করতে চাইতো না? ও কাজ করতে চাইতো না, আমি কোনো কাজ করতাম না তখন। তখন আমার ওর সমস্যা ছিল, ও কাজ করতে চাইতো না। হ্যাঁ, তো আম্মা ভাইয়া যা দিত ওগুলাই ভাঙতো। আর তারপর যখন যে ইয়ার কাজ নিল, তখন কেয়ারটেকার, আমার বাসায় কেয়ারটেকার, ও একটা বেতন পাইতো পারিশ্রমিক, যেটা নাকি আমার কয়েকটা ফ্লোর থেকে দিত আর কি। তো ওইটা নিয়ে ও আর কি নিজের মতো ভাঙতে চাইতো। আর আমি কিন্তু আমার আম্মা যেটা দিত, আমার খরচাপাতি বলেন, কাপড় চোপড় বলেন, যা বলেন সেটা আম্মাই দিতেছে। তো ও নিজের মতো ভাঙতে চাইতো। ওর সাথে সমস্যা তখন এটা নিয়েই ছিল, টাকা পয়সা নিয়েছিল। আর পরবর্তী যখন নাকি আবার এই যে চরিত্র বিষয়টা আসলো, তখন আর কি মনে করেন জিনিসটা আরো বাড়লো। আচ্ছা, এখন আপনি বর্তমান স্বামী সহ বাচ্চা সহ ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। এখন আপনি যে আমার কাছে আসলেন বা এই যে ডাঙ্গুলিতে আসলেন, এখন আপনার চাওয়াটা কি? আমার চাওয়াটা হয়েছে আপু, দেখেন আমি তো যখন ছোট ছিলাম তাদের কাছ থেকে তো কথা বের করতে পারি নাই, যে তারা কিছুতে স্বীকার করে না যে আমার কোন এতিমখানা থেকে আনছে। আমার যদি এতিমখানা থেকে আইনা থাকে বা কোথা থেকে আইনা থাকে, তো কোথা থেকে আনছে তারা স্বীকার করে নাই। দ্বিতীয়ত যদি তাদের মেয়েও হয়ে থাকে, সেই পরিচয় তারা আমার দেয় নাই। আমি কিন্তু অনেক জনের কাছে গেছি, তো ওনাদের এই অবস্থা দেখে কিন্তু কেউ সাহায্য করতে, মানে কেউ, আপনি বুঝবেন হয়তো, কেউ ঝামেলায় পড়তে চায় না। তারা তো কেউ আগে আসে না আপনার কাছে। মানে আমার দর্শকদের কাছে বিনীত অনুরোধ, আমার এই ভিডিওটা যারা দেখবেন, যে আমার যাদের সামনে পড়ে আর কি, যেন বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে, কারণ আমি আমার বাবা মার পরিচয় চাই। এমন কোন এনজিও, এমন কোন চ্যানেল, এমন কোন সংস্থা কি আছে যে আমার এই পরিচয়টা বের করে দিতে পারে? আমার এই পরিচয়টার জন্য আপনি, মানে কি বলবো আপু, এই 40টা বছর একটা দোজকের আগুন, হয়তো যেরকম বলে কবরের আযাবটা দেখা যায় না, আমার সাথে সেরকম টর্চার হয়েছে। আমার ভিতরে এরকম আগুন আমি কাউরে দেখাইতে পারবো না আপু। আপনার সম্পর্কে জানে বা এই সত্যটা জানে এমন কেউ বেঁচে আছেন? এমন কেউ বেঁচে, এটাই আমার আর কি, যে
সবার কাছে অনুরোধ, বেঁচে আছে না না আমার সম্পর্কে জানে, আমার জানা মতো আমি কাউরে চিনি না, কারণ আমি তো ছোট ছিলাম। ভাই তো মারা গেছে, 2 ভাইয়া মারা গেছে, শুধু আপুমনি আছে। হ্যাঁ, এই আপুনির কাছ থেকে তো আমি অনেক চেষ্টা করতেছি। জি জি, আমার পালিত বোন যে বড়, আপনার আসল পরিচয় এটাই আমার কথা আর কি, যে আপুমনি তো ওনারা তো আমার ছোট ছিল না কেউ, সবাই আমার বড়, আমি সবার ছোট। তাহলে অবশ্যই আপনি যদি আপু একটা কুকুর আনেন, বিড়াল আনেন কিনা, তারপর কিনে বলেন না পালকি আনেন, আপনি কিন্তু বলবেন আপনার ফ্যামিলিতে এসে এটা কোথা থেকে আনছেন। হ্যাঁ, কিন্তু আপুমনি ডাইরেক্ট বলে যে না আমি জানি না। কেন অস্বীকার করছে সেটা আমি জানি না, কিন্তু আম্মা কিন্তু যে বললাম না যে আম্মা আমার অনেক পরবর্তী যখন আম্মাই কিন্তু আমার আপুমনির ঠিকানা দিচ্ছে, যখন দেখলো যে ভাবিরা ভাইয়ারা কেউ দেখে না, তখন আম্মা আপুমনির ঠিকানা দিচ্ছে, আপুমনির মোবাইল নাম্বার দিচ্ছে, আপুমনির সাথে যোগাযোগ করতে। এমনকি আম্মা যখন নাকি আপুমনির বাসায় যায় তো বনানী উত্তরায়, তখন আপুমনি প্রায় সময় আমার ডাকতো যে আম্মা আসছে দেখা করে যা। ফোন দিলেও বলতো, আমার সামনাসামনি সরাসরি দেখা হলেও বলতো আজকে তোর আব্বা থাকলে আজকে তোর এই অবস্থা হইতো না, আমারও মাফ করে দিস, তোর আব্বারও মাফ করে দিস, আমি পারলাম না আমার ছেলেদের জন্য তোর জন্য কিছু করতে। কিন্তু আপুমনির কাছে কি এখন পর্যন্ত আপনি গিয়ে বলেছেন? অনেকবার ওনারে ফোন দিয়ে বসছি, ওনার কাছে গিয়ে অনুরোধ করছি, এমনকি এই যে রোজার মধ্যে কিছুদিন আগে রোজার মধ্যে পর্যন্ত উনি দারোয়ানরে বলতে যে উনি বাসায় নেই, অথচ উনি বাসায় থেকে সবই দেখতেছে। আমি বাধ্যগত হইয়া, কারণ আমি যখন দেয়ালে পিঠ থেকে গেছে আপু, তখন এখন মনে করেন মানুষের তো জানানো লাগবে যে উনি যাই নাও কেন আমার বলতেছে না। আমার কথা হয়েছে আপু এমন ভাবে পর্যন্ত ওনারা আমি অনুরোধ করছি যে আপনি মিডিয়াতে সামনে আমার সাথে আসেন, আমি ছোটকালে কোন আঞ্চলিক ভাবে কথা বলছি, আপনার এই ভাষায় কথা বলছে, কোন দেশের ভাষায় কথা বলছে, একটা বাচ্চার কথা, একটা মানুষের কথা তো আপনি বুঝবেন যে ও এই দেশের ভাষায় কথা বলতেছে। নাহলে আমার ছোটকালের ছবি আছে ওনার কাছে, তো আয়সা আমার অন্তর সাহায্য করেন, মানে একটু সহযোগিতা করেন আমার পরিচয় খুঁজে পাই। ওনার পক্ষ থেকে কি বলে? ওনার পক্ষ থেকে বলে আমি জানি না, তুই আব্বা থাকতে কেন আসলি না, তো আব্বার কাছ থেকে কেন জোগাড় তোর সবকিছু বুঝা নিলি না। হ্যাঁ, কিন্তু এটা উনি বলতেছে না, আব্বা থাকতে তো আমি জানতাম যে আমার এতিমখানা থেকে আনছে, আর আব্বা থাকতে আমি ছোট ছিলাম। আর বলে বনানী থেকে খোঁজ খবর নেই, বনানীতে আমি কার কাছে যাব, যেখানে আব্বা মারা গেছে, 2 ভাইয়া মারা গেছে, তাদের ছেলে মানে উনি মেয়ে হয়ে যদি স্বীকার না করে, যে না জানে যে আমার কোথা থেকে আনছে, তাহলে ছেলের বউরা কিভাবে জানবে যে আমার কোথা থেকে আনছে? এটা কেন মনে হয় যে আপনার আপুমনি কেন আপনাকে বলছেন না? আমি একটু জানতে চাচ্ছি যে আপনাদের যে সম্পত্তি, আপনার বাবার সম্পত্তি কি আছে? জি আছে, বনানীতে ওনার নিজের বাড়ি আছে। আর জায়গা সম্পত্তি মরিচাকান্দিতে অনেক জায়গা সম্পত্তি, যেখানে মনে করেন অঢেল, এগুলা ভাগাভাগি হয়েছে না হয়েছে আমি তাও জানি না। হ্যাঁ, বনানী বাসাটা ভাগাভাগি হয়ে গেছে। আপনি কিছু পেয়েছেন? না আমি কিচ্ছু পাই নাই। তারা ওই যে বিয়ে দিছে, এমন ছেলের কাছে বিয়ে দিছে, বিয়ের সময় যে 10,000 টাকা দিছে, আর মনে করেন আম্মা একদম পাতলা, তখন কয়রতি আমি জানি না এটা কি বলে, একজোড়া কানের জিনিস দিছে, এর চেয়ে আর বেশি কিছু না। এমনকি নতুন একটা শাড়ি কাপড় পর্যন্ত আম্মা কিনা দেয় নাই। তাহলে একমাত্র আপনার সম্পর্কে এখন যিনি বেঁচে আছেন তিনি হচ্ছেন আপনার আপুমনি, উনি কিন্তু একজন সচিবের ওয়াইফ। আচ্ছা, একটা বিষয় আমাকে একটু ক্লিয়ার করেন তো, যে আপনার যখন প্রথম বিয়েটা দেয়, সেটা তো আপনার বাবা মা দিয়েছে। জি, বিয়েতে আপনার বাবা মা উপস্থিত ছিল। সেটা কি কাজী অফিসে হয়েছে? জি, কাজী অফিসে না, কাজী বাসায় ডেকে আনা হয়েছে। 14 বছর বয়সে আপনার কি বয়স বেশি দেখানো হয়েছিল ওখানে? সেটা আমি বলতে পারবো না, কারণ বিয়ের সময় তখন এতটা জ্ঞান ছিল না তো আপু, যে আমি ওনারা দিছে। কাজী কি সাইন করেছে? কোন অফিস থেকে এনেছে জানেন? গুলশান 2 নাম্বার কাজী অফিস থেকে। গুলশান 2 এর কাজী অফিস। ওনার নাম জানেন আপনি? না, ওনার নামও জানি না আমি। আচ্ছা, সেখানে আপনার যে বাবা মার নাম, সেখানে কি দেয়া আছে? ওইখানে কি দেয়া আছে আমি বললাম না, তখন তো অতটা বুঝজ্ঞান ছিল না আব্বা, এই পরিচয়টা নিয়ে যে এতটা ভুগতে হবে আমার জীবনে, এত বড় প্রশ্ন আমার এই পরিচয়টাই হবে, সেটা তো আমি বুঝতে পারি নাই। ওনাদেরই সবকিছু মনে করছি, যে যার জন্য আমার বাবা মার নাম ওখানে কি দেওয়া হয়েছে সেটা আমি জানি। সেটা কি পালিত বাবা মার নাম? না, সেটা আমি মানে নিশ্চিত আমার পালিত বাবার নাম দেওয়া হয় নাই, অন্য নাম দেওয়া হয়েছে। অন্য নাম দেওয়া হয়েছে, এবং আম্মা নিজে বসে থেকে তার সে সিগনেচার দেয় নাই। আমাদের বাসায় যে উপরে নিচে যে পিয়ন ছিল, ওনাদের ডেকে সিগনেচার দেওয়া হয়েছে, সাক্ষী হিসাবে ওনাদের রাখা হয়েছে। এখানে ছোট ভাইয়া আর আম্মা কিন্তু নিজে বসে বিয়ে দিচ্ছে, কিন্তু তারপরে ওনারা কোনো সিগনেচার করে নাই। আপনি কি নিজে শিওর যে আপনার বাবা মার মানে পালিত বাবা মার নাম ওখানে দেয়া হয়নি? আপনার বাবা মার আমি শিওর অন্য কোনো নাম দেয়া হয়েছে? জি, অন্য কোনো নাম দেওয়া হয়েছে। কোনখানে বললেন? কাজী অফিস। কাজী অফিস গুলশান 2
মার্কেটটা যে আছে গুলশান আপনার কাছে মার্কেট, কি ওখানে কাবিন নামার না আমার কাছে নাই। কাগজ আছে? প্রথম বিয়ের কাবিন নামা নেই? না না নাই। কারণ বললাম না তখন তো এতটা গুরুত্ব বুঝি নাই আপু, বা এই জ্ঞানটা আমার হয় নাই যে ওখানে কি নামটা দেওয়া হয়েছে। আচ্ছা, কিন্তু এতটুকু জানি যে ওনার নাম দেওয়া হয় নাই। কাজী অফিস থেকে তো নিশ্চয়ই সেই কাবিন নামাটা উঠানো যাবে, অবশ্যই হয়তো উঠানো এবং যাবে। সেখানে নিশ্চয়ই বাবা মার স্থলে কোন নাম দেয়া আছে সেটা দেখতে পাবেন আপনি। জি। তো আমার মানে দর্শক হিসেবে মনে হলো যে আপনি হয়তো কাজী অফিসে যোগাযোগ করতে পারেন সেখানকার, এবং কাবিনটা উঠিয়ে সেখানে কোন বাবা মার নাম দেয়া আছে সেটা বের করতে পারেন। তাহলে কিন্তু অনেকটা জট খুলে যাবে, নামটা আপনি জানতে পারবেন। এইটা আসলে আমার মাথায় হয় না, এটা দেওয়ার জন্য আপনার আমি অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমি সেটা চেষ্টা করব। কত সালে বিয়ে হয়েছে সেটা মনে আছে? জি 99 সালে। কোন তারিখে? আগস্টের 15 তারিখে। তাহলে তো অবশ্যই সেই কালেকশন করতে পারবেন, যেহেতু ডিভোর্স হয়েছে, কাবিন নামা তো আছে। লিখিত ডিভোর্স হয়েছে না? জি লিখিত ডিভোর্স হয়েছে। ওকে, লিখিত ডিভোর্স পেপারে বাবা মার নাম নেই? না, ডিভোর্স পেপারে সেটা অবশ্য আমি খেয়াল করি নাই। বললাম না মানে তখন তো আমার প্রশ্নে, আমার জীবনে তারা ছাড়া আর কেউ নাই, আমার ওইটা প্রশ্ন আসে নাই কখনো যে আপনি যখন সাইন করেন আপনার বাবা মার নাম, সেটা খেয়াল করি নাই কখনো। খেয়াল করেন না? ডিভোর্স পেপার আছে আপনার কাছে? না, সেটাও নাই এখন আপাতত নাই, যে কি কাজে তো লাগে। ঠিক আছে, আপনি অবশ্যই তুলবেন, এবং আমি যদি সম্ভব হয় আমরা সেটাও দেখতে চাই পরবর্তীতে। আপনার কোনো ছবি আছে ছোটবেলার? জি আমার ছবি। আচ্ছা, উনি আপনার বাচ্চা না? বাবু তুমি চলে আসতে পারো এখানে। দর্শক, আমরা চেষ্টা করছি তার বাবুকে নিয়ে আসার। ওর নাম কি? ফাহাদ। ফাহাদ। আচ্ছা, ফাহাদ আপনার বর্তমান ছেলে? বড় নাকি? না, ও ছোট, ওর বড় আরেকটা আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। ফাহাদ তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। ক্লাস 5? বাহ, চমৎকার। আচ্ছা, এটা কি আপনার ছোটবেলার ছবি? জি, যে পাশে যে দাঁড়ানোটা আমার পালিত মার পাশে যে দাঁড়ানোটা, এটা আমার ছোট। এটা আপনার পালিত মা? আচ্ছা, এইটা আপনি? জি, এটা আমি। বাহ। আর ওটা আমার আপুমনির ছেলে, বাচ্চা। এটা দুলা ভাই, ওটা আপুমনি। এটা আপুমনির বাচ্চা। ওইটা তো বুঝবেন যে কতটুকু ছোট। 2 থেকে 3 বছর, 4-5 বছরের বাচ্চা। আর ওই যে দেখেন আমার আপুমনির ছেলে। তাহলে আপনি বলেন আমার আপুমনি কিভাবে জানে না? সেম সময় এটা হচ্ছে আপুমনির ছেলে? জি, এটা হচ্ছে আপুমনির ছেলে। আচ্ছা, ইনি আপনার বাবা? আব্বা। জি। ইনি আপনার পালিত মা? জি। আচ্ছা, আপনার সাথে চেহারা কিন্তু বেশ মিল আছে আপনার বাবার। এটা অনেকেই বলে। আমার পুতুলাপা প্রায় বলতো যে তুই খালুর সব পাইছিস। পুতুলাপা হচ্ছে আপনার খালাতো বোন? জি। তুই কথাও বলিস খালুর মতো, দেখতে হয়েছিস খালুর মতো। এখন কি আপনার চাওয়া শুধু আপনার মাকে খুঁজে পাওয়া? জি, আমার চাওয়া এইটাই যে দর্শকদের আমি বিশেষভাবে অনুরোধ করব আমাকে কয়েকটা উত্তর দেন, দর্শকরা অবশ্যই খুঁজে পেতে সাহায্য করবে। আপনার একমাত্র চাওয়া কি আপনার মাকে আপনার বাবাকে জানা? জি, আমার মাকে আমার সম্পত্তি নাকি উদ্দেশ্য জন্ম পরিচয়? আমি উদ্দেশ্য সম্পত্তি সেটা বলবো না, কারণ সম্পত্তি সেটা তো পরবর্তী দেখা যাবে। কারণ আমি তো এখনো শিওর না যে উনি আমার বাবা না কি না, তাই না? আগে আমি আমার মারে পাইতে চাই, যে আমার মা কে। আচ্ছা, সম্পত্তির ব্যাপারটা আমি এখন তুলতে চাইতেছি না। যদি আপনার মাকে পান, জি, তাহলে আপনি কি করতে চান? কি করবেন? আমার কি দোষ ছিল মাকে জিজ্ঞেস করবেন? জি। অন্যায় করলে হয়তো তারা করছে, অপরাধ করলে হয়তো তারা করছে না। আমি যে 40টা বছর যে কষ্টটা বয়ে নিয়ে বেড়াইতেছি, বাবারে তো আর প্রশ্ন করতে পারবো না। যদি মা জীবিত থাকে, এতটুকুই প্রশ্ন, আমার কি দোষ ছিল? তাকে মাফ করবেন না? অবশ্যই একবার জড়ায় ধরতে চাই। আমি অনেক সময় আমার পালিত মার যখন তেল দিতাম, অনেক ঘ্রাণ আমার কাছে খুব ভালো লাগতো, তখন কিন্তু ওনার আমি জড়ায় ধরতে চাইতাম, আরো কাছে যেতাম, তো উনি আমার দূরে সরাই দিত। কখনো বলতে সাহস পাই না যে আম্মা আমি আপনার ঘ্রাণটা খুব ভালো লাগে। সন্তানের কাছে নাকি মার ঘ্রাণটা খুব ভালো লাগে। তো আপনাদের যে মাদার্স ডে যখন হয়, অনেকে আপনাদের না বলা কথাগুলো মার বলেন না, আমারও কিন্তু অনেক সময় বলতে ইচ্ছা করে, আম্মা আপনার ঘ্রাণটা না আমার খুব ভালো লাগতো, এর জন্য বারবার আরো কাছে যেতাম। আপনি
আপনি কি মনে প্রাণে বিশ্বাস করেন যে উনি আপনার বাবা? আপনার কি মনে হয়? মানে সবকিছু বাদ দিলাম, কোনো প্রমাণ টমান সবকিছু বাদ দিলাম, আপনার মন কি বলে? আমার মন কেন জানি বলে কি বলে? উনি আমার বাবা। কেন মনে হয়? কারণ ওই যে বললাম, কিছু কিছু ব্যাপার দেখছি, উনি আমার ছাড়তে চাইতো না, চোখের আড়াল করতে চাইতো না, একটু আড়াল হয়ে ডাকতো, মিনা কইরে, সবসময় পাশে রাখতো। এতটুকু বুঝতাম যখন নাকি একদিন একটা কাজের ছেলের জন্য, মনে করেন কি, আমরা ছাদের মধ্যে দেশের থেকে তো গম, চাল, তারপরে মরিচ অনেক কিছু আনতো না, তো মরিচ ছাদের মধ্যে রোদরে দিচ্ছে, তো হঠাৎ ঝড় নামছে আর কি, বৃষ্টি হবে, তো মরিচ গুলা ছড়ায় গেছে, কতগুলা চারিদিকে ছড়ায় গেছে বাতাসে। তো ওগুলো আমি টোকাইতেছি, আর ওরা মেন যে জায়গায় দলাগুলা, দুই কাজের বুয়া আর ওই ছেলেটা ওগুলো বস্তার মধ্যে ভুইরা নিয়ে আসছে। তো এর মধ্যে আমি যে টুকাইতে টুকাইতে বৃষ্টি নেমে গেছে। ছেলেটা আবার কি করছে, দরজাটা লাগাই দিছে। দরজা লাগাইতে আমি যে দৌড় দিব যে এই মতি দরজা লাগাস কেন, তো অমনি আমি পিছলা উল্টা পড়ে গেছি। পড়ে গিয়ে আমার মাথা ফাইটা যায়, আমি বুঝতে পারি নাই, তখন বুঝছি মাথা হয়তো ব্যথা পাইছি, মাথা যে ফাইটা গেছে সেটা আর বুঝতে পারি নাই। তা আমি কাঁদতেছি আর মরিচ গুলো টুকাইতেছি। তো আমি সময় কাজের বউ এসে দেখলো, এই মিনা তোর কি হয়েছে? সাদা নিমা পড়া ছিলাম তো, রক্ত একদম ভাইসা গেছে পিছন থেকে, কিন্তু আমি কিন্তু বুঝতে পারিনি যে আমার মাথা ফাইটে গেছে। তখন আব্বা মানে নিচে নিয়ে আসছে যখন আমারে বাসায়, তখন ডাক্তারের কাছে পাঠাইছে। পাঠানোর পর তো মাথা ব্যান্ডেজ ট্যান্ডেজ করে পাঠাইছে। তো পরবর্তীতে আমি জানতে পারি, মানে তারপরের দিনই কাজের ছেলেটা নাই, ও পালায় চলে গেছে। তা আমি বউরে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, মতি চলে গেল কেন? তো অমনি না আমার বুয়াটা বললো কি, আমার যখন মাথা ফাইটে গেছে ডাক্তারের কাছে নিয়ে গেছে, আব্বা নাকি ওরে এমন জোরে একটা কইসা চড় মারছে যে ওর যদি আজকে কিছু হয় তোর খবর আছে। মানে আপনার বাবা আপনাকে ভালোবাসতেন হয়তো। আর বললাম না যে আমার একটা সমস্যা যেটা এখনো আছে, প্রচন্ড মানে ভয়ানক স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখেন? অনেক মানে ভয়ানক স্বপ্ন দেখতাম ছোটকাল থেকে এখন পর্যন্ত, যে খারাপ স্বপ্ন দেখি। তো ছোটকালে নাকি এটা আম্মাও প্রায় সময় বলতো যে একদম যখন ছোট আছে তখন কিন্তু আবার আম্মার ঘরেই রাখতো, এরপর একটু বড় হয়েছে পরে সেনা সরাই দিছে, একটা দিছে। একদম যখন প্রথম আনছে তখন অনেক সময় নাকি আমি মানে ঘুম থেকে উঠা যে স্বপ্ন যখন দেখতাম ভয় পাইতাম, তখন কিন্তু আমি কখনো আম্মার কাছে নাকি যাই নাই, আমি আব্বার কাছে গিয়ে সেটা আব্বার পিঠের উপর শুয়ে থাকতাম। আব্বার আবার অভ্যাস ছিল উপরে ঘুমানো, হ্যাঁ, তা আব্বার পিঠের উপরে গিয়ে শুয়ে থাকতাম। তা আমি এটা মনে করে কি আমি আব্বারে ভরসা করতাম। ঠিক এখন যদি জানতে পারেন যে আপনার বাবাই উনি, আপনার বাবা তো এখন বেঁচে নেই, জি, পালিত বাবা যাকে বলছেন, বা আসল বাবা কিনা জানেন না, যদি জানতে পারেন উনি, আর উনি যদি আপনার সামনে দাঁড়ায়, ওনাকে কি প্রশ্ন করবেন? ওনাকে প্রশ্ন যে মনে করেন কি উনি তো মারা গেছে, মানে উনি জীবিত থাকতে আমি কখনো জড়ায় ধরতে পারি নাই। একটা সন্তান যে তার বাবারে জড়ায় ধরে, আমি কিন্তু ওনার কখনো জড়ায় ধরতে পারি নাই। এটি আমার অনেক আফসোস। আমার সামনে মারা গেছে, সবার কাছে যখন প্রথম জানতে পারি আসলে উনি আমার বাবা ছিল, তখন মাঝে মধ্যে অনেক আফসোস লাগে যে কখনো না বাবা হিসাবে ওনার আমি জড়ায় ধরতে পারি নাই। আপনার উপর যে বললেন যে নির্যাতন অত্যাচার হয়েছে, সেজন্য কি আপনি আপনার পালিত মা বা বাবাকে ক্ষমা করেছেন? হ্যাঁ, আমার পালিত মা অবশ্যই, কারণ মাঝে মধ্যে যখন মনে হয় হ্যাঁ যে আল্লাহ যত কষ্টই দেখ না কেন, এক হিসাবে আমি কি বলবো জানেন, ওনাদের প্রতি না আমার দোয়াও আসে না, আবার বদদোয়াও আসে না। মাঝে মধ্যে এমন পরিস্থিতি আমার জীবনে দাঁড়ায় আপু, তখন মনে হয় কি যে আমার যদি ওরা ছোটকালে মারা ফেলতো হয়তো গুনাহটা তাহলে কম করতো, ওরা আমার জীবিত রেখে গুনাহটা বেশি করছে। যাই হোক, তারপরও যেহেতু ওনারা হ্যাঁ, ওনারা যখন ক্ষমা করে দেওয়া কি, তার মাঝে মধ্যে মনে হয় যে ওনার বনানী কবরস্থানে মাঝে মধ্যে যায়, যখন মনটা খুব খারাপ লাগে, মানে সাংসারিক ভাবে বলেন মানসিক ভাবে বলেন, যখন আমি ভাঙ্গা পড়ি তখন কিন্তু আমি যাই। একদিন কবরস্থানের বৈশাখের আপুনের ফোন দিছি, একবার খুলে বলেন আমার জন্মদাতা বাবাকে, আমার মাকে একবার বলেন আমার কোথা থেকে আনছে, বলে নাই। তো আমার কি তখন মনে হয় কি জানেন, যে কবরটার পাশে দাঁড়ায়া
আমি বলি, চিৎকার করে বলি যে আব্বা আপনার আমি অনেক ভালোবাসি। আমি জানি আমার বেলায় না, শুধু আমার প্রতিটা মেয়েই, আমাদের বাপ সে যতই খারাপ হোক আমাদের কাছে নায়ক। একটা মেয়ের কাছে তার বাবা যতই খারাপ হোক সে কিন্তু নায়ক। স্বামী ভিলেন হইতে পারে, বাবা তার নায়ক। তেমন আমিও, আমার বাবা যতই অন্যায় করুক না কেন, হ্যাঁ আমি তার ক্ষমা করে দিতাম। মিনা, আমরা আপনার গল্প শুনলাম এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আমরাও আপনাকে চাইবো, ধন্যবাদ। আমরা চেষ্টা করব আপনার আসল পরিচয়, যে দর্শকরা আছেন নিশ্চয়ই মিনার আসল পরিচয় বের করে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন, আপনি কেন আইনি পদক্ষেপ নিচ্ছেন না? আমি আর্থিকভাবে খুবই দুর্বল। কারণ এখন আপনি জানেন যে টাকা পয়সা যেখানে যায় টাকা পয়সা লাগে। আপনার ভোটার আইডি কার্ডে হ্যাঁ। কার নাম? আমার ভোটার আইডি কার্ড আমি যখন তাদের পরিচয়ে বড় হয়েছি, আমার আব্বা আম্মার নাম দেওয়া। মানে পালিত জি, বাবা পালিত মা বাবা মার যাকে নাম চেনেন। দেয়া। তাহলে আপনি আইনি পদক্ষেপ কি আসলে অনেক পয়সা পাতি লাগবে? আইনি জি, আমি পদক্ষেপ কয়েক জায়গায় আলাপ করছি আপু, না আমার সামর্থ্যে কুলায় না। কারণ প্রথম কথা বলতে গেলে, তাদের সাথে কথা বলতে গেলে তাদের টাকা দেয়া লাগবে। তো ওইভাবে আমি খুবই জিডি দুর্বল। করেছেন? আমি গেছে যে এবার রোজায় যখন আপুমনির সাথে কিছুতেই পারলাম না, ওনার সাথে দেখা করতে পারলাম না, আমি খুব চাইছি ওনার সাথে দেখা করতে। ওনার 2 ছেলে